এদের বড় দুজনের কথা বললাম, এবং শেক্সপিয়ার থেকে শুরু করে টলস্টয় পর্যন্ত আমাদের দেশে যারা সমকালীন আছেন, আগের আছেন, ব্যক্তি জীবন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পক্ষ বিপক্ষ ভালো মন্দ এগুলো আসবে। এজন্য আমি বিশ্বাস করি বহু মত বহু পথ। আপনি তার মতাদর্শ না নিলেন, যে তার যে বাংলা ভাষা নিয়ে তার যে শ্রেষ্ঠ উপহার, যে ফসল, সেটা আমরা নিতে তো আমাদের অসুবিধা নেই, কারণ আমরা সকলেই বাংলা ভাষার সন্তান। আসুন আমরা আমাদের বাংলা ভাষার যারা সেরা লেখক, সেরা সাহিত্যিক, তাদের যে ভাষার দান, ভাষার যে ফসল, সেটা আমরা গ্রহণ করি, তাহলে নিজেদের উপকার হবে। আমি এটি প্রবন্ধ আজকে আলোকিত প্রতিদিনে প্রকাশ হয়েছে, এবং আমি একটু লিখেছিলাম, ভাবছিলাম যে এটা পাঠ করব, তো আসলে সময় অল্প। আমি কয়েকটি একটু সূত্র বলতে চাই যে আল মাহমুদ আসলে আমাদের বিশ্ব সাহিত্যের একজন অন্যতম কবি, এবং আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি, বাংলা ভাষার অন্যতম একজন সেরা কবি। শুধু কবি নয়, আল মাহমুদকে আমরা শুধু কবি হিসেবে অভিহিত করি, এটাও কিন্তু আমাদের আল মাহমুদকে একটু ন্যারো করে দিই। আল মাহমুদ একজন পরিপূর্ণ সাহিত্যিক। প্রথমত আল মাহমুদ কিন্তু শুরু করেছিলেন সাংবাদিকতা দিয়ে। আল মাহমুদ বাংলাদেশের একজন নামকরা একজন সম্পাদক, যিনি জেল খেটেছেন, যিনি সাংবাদিকতার জন্য জেল খেটেছেন। গণকণ্ঠ, যে গণকণ্ঠ থেকে দুইটা মানে সেই সংকলন থেকে এবার মহিউদ্দিন আহমেদ দুইটা বই করল, তার আল মাহমুদের সম্পাদিত পত্রিকা গণকণ্ঠ থেকে সংকলিত করে দুইটা বই করলেন মহিউদ্দিন আহমেদ গবেষক। একটা হচ্ছে ৭৩ নির্বাচন আর ৭৪ দুর্ভিক্ষ। তাহলে বুঝেন একজন সাংবাদিক কিংবা একজন সম্পাদক কত শক্তিশালী। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এটা ভুলে চলবে না। মুক্তিযুদ্ধের পরে দৈনিক পাকিস্তানে এসে উনি দেখেন আমাদের দুজন মহান কবি সেখানে চাকরি করেছিল। সেই দুজন কবির আমি বলতে চাই। দৈনিক পাকিস্তানের পরে ৭১ সাল পর্যন্ত পাকিস্তানি ছিল, পরে দৈনিক বাংলাতে ৭১-এর পর, হ্যাঁ, দৈনিক পাকিস্তান দৈনিক বাংলা হয়ে, হ্যাঁ, যাই হোক। তো এখন আল মাহমুদ কিন্তু একজন শক্তিশালী সম্পাদক ছিলেন, তিনি শক্তিশালী কথাশিল্পী। মুক্তিযুদ্ধ নিয়ে তার দুটি উপন্যাস আছে, কাবিলের বোন এবং উপমহাদেশ। তার অসাধারণ ছোট গল্প আমরা দেখতে পাই, পানকড়ি রক্ত, তারপরে হচ্ছে গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত, জলবেশ্যা পানকড়ি রক্তের মধ্যে, আমি গল্প গ্রন্থের নাম বলছি। তারপরে নদীর সতী, নদীর সতী। তার বাংলা সাহিত্যের সৃষ্ট তিনি আত্মজীবনী লিখেছেন, যেভাবে বেড়ে উঠবে, ক্লাসিক। আল মাহমুদ অন্যতম শ্রেষ্ঠ একজন শিশু সাহিত্যিক, যার পাখির কাছে, ফুলের কাছে এখনো একটা চিরায়িত সাহিত্য হয়ে আছে। এই জন্য বলছেন আল মাহমুদের কিন্তু বিস্তৃতি অনেক। আল মাহমুদ কিন্তু সৃজনশীল প্রাবন্ধিক, তার যে কবির সৃজন বেদনা, কবির মুখ, এবং তিনি ভ্রমণ কাহিনীও লিখেছেন। প্যারিসে গেছেন, বিলেতে গেছেন, ভ্রমণ কাহিনী তার সুস্বাদু। তিনি থ্রিলার লিখেছেন, মরু মুশিকের উপত্যকায়। এজন্য আমরা আজকে কবি হিসেবে বেশি স্মরণ করতে চাই রবীন্দ্রনাথের মতো, উনি প্রধানত কবি। এই জন্য তো যাই হোক, আল মাহমুদ কিন্তু ৩০-এর দশকের প্রভাবিত একজন কবি, কিন্তু ৩০-এর দশকের প্রভাব থেকে তিনি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছেন। কেন? যে আমাদের এই যে পূর্ব বাংলা, ভাটি বাংলাকে তিনি ধারণ করেছেন, ভাটিয়া বাংলার মানুষকে ধারণ করেছেন। তিনি বলছেন যে একজন চাষির যা বিষয়, আমারও তাই বিষয়। চাষির বিষয় হচ্ছে
খানাখন্দহীন সীমাহীন মাঠ, ফসল, বৃষ্টি, চাষির বিষয় হচ্ছে নারী, পূর্ণ স্তনে ঘরমাত্র যুবতী। এইগুলো কিন্তু ৩০-এর দশকের বিষয়। তিনি তার পূর্বপুরুষের এবং যাপিত যে সংস্কৃতি, লোকায়ত সংস্কৃতি, বাংলার ২০০০ বছরের বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের তিনি রূপকার। ২০০০ বছরের বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের তিনি একজন কবি। এবং কোন ভাষা দিয়ে, যেটা আমাদের শহরের সাহিত্যে কিংবা কলকাতা কেন্দ্রিক যে আধুনিকতায় তৈরি হচ্ছে বুদ্ধদেব বসুর নেতৃত্বে, ওই আধুনিকতায় কিন্তু আমরা অনুপস্থিত। এই পূর্ব বাংলার মানুষ, তাদের ভাষা, তাদের জীবন, তাদের সংস্কৃতি, সেই জায়গায় আল মাহমুদের লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন যে নতুন আধুনিকতা তৈরি করছে, যেটাকে অনেকে বলছেন যে স্থানিক আবহমানতা, এর বিপরীতে বৈশ্বিক আধুনিকতা, যেটা একটা সংস্করণ কলকাতায় আছে। আমাদের এখানে দুজন কবি আছেন, দুজন কবি আছেন, যিনি একজন বহু বছর ধরে নিউ ইয়র্কে থাকেন, আর একজন নিউ ইয়র্কে অনেক বছর থেকে ফিরেছেন, ডক্টর মাহবুব হাসান, সালেম সুলেরি ভাই এখনো থাকেন। ওনারা জানেন যে পৃথিবীর কেন্দ্র হচ্ছে নিউ ইয়র্ক এবং লন্ডন। তার যে সাহিত্য সেটা কলকাতায় আসে, তারপরে ঢাকায় আসে। সেই জায়গাটায় আমরা আমাদের একটা নিজস্ব আমাদের আধুনিকতা তৈরি করলাম আল মাহমুদের কবিতার মাধ্যমে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তিনি মানুষ হিসেবে কাদেরকে নিচ্ছেন, তিনি নারী হিসেবে কাকে নিচ্ছেন? অনার্য নারী, শ্যামলা নারী। তিনি কিন্তু বুদ্ধদেব বসুর নায়িকা কিন্তু ছোট্ট স্বর্ণালী চুল, পিঙ্গল চোখ এবং মডার্ন পোশাক, ইউরোপিয়ান। কিন্তু আল মাহমুদের নারী হচ্ছে একদম গ্রামীণ কৃষি ব্যবস্থার প্রতিনিধি। আমাদের যে কৃষি ব্যবস্থা, সেটা আল মাহমুদের মানুষ হচ্ছে অনার্য কৃষক বাঙালি। আল মাহমুদের প্রকৃতি কিন্তু নন্দন তাত্ত্বিক কিংবা দর্শনের জায়গা। আপনারা দেখবেন রবীন্দ্রনাথের কবিতা কিন্তু প্রকৃতি মানে একটা আশ্রয়, নন্দন তাত্ত্বিক এবং দার্শনিকের জায়গা। তো আল মাহমুদ বলছে চরাঞ্চলে দখল, রক্তপাত, এই কৃষির যে আমাদের কৃষকদের যে লড়াই সংগ্রাম, এস এম সুলতানের যে ছবি, সেই ছবির সাথে কিন্তু আল মাহমুদের কবিতা প্রচন্ড মিল। আমাদের জয়নুল আবেদিনের যে ছবি, সেই ছবির কথাই কিন্তু আল মাহমুদ বলছেন। দেখো জয়নুলের ছবির মতো ঘর বাড়ি, নারী, উঠোনে ঝাড়ছে ধান, ধানের ধুলোয় ম্লান শাড়ি, গতর উদম করে হাতে লেপা মাটির চত্বরে লাঞ্ছিত নিশেন হয়ে পড়ে আছে যেন অনাদর। কবিতার নাম প্রত্যাবর্তন। এই জায়গায় আল মাহমুদ প্রত্যাবর্তন করছেন নগর পুঁজিবাদী নগর সংস্কৃতি থেকে আবহমান গ্রামীণ সভ্যতা। আল মাহমুদ কিন্তু গ্রামকে গ্রাম বলছেন গ্রামীণ সভ্যতা। তিনি বলছেন আমি এমন একটা গ্রামের কথা বলছি, যে গ্রাম ভেঙে পড়া গ্রাম, যে গ্রাম জসিমউদ্দিন এবং জীবনানন্দ দাশের গ্রাম বাংলায়। আমি সেই সমস্ত কৃষকের কথা বলছি যারা এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় যুথবদ্ধভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, এবং যারা একসময় পুঁজির প্রতীক, পুঁজির কেন্দ্র যে শহর, এই শহর একসময় দখল করে। মাউসুদিং এর জানেন থিওরি আছে যে গ্রামের মানুষ একসময় শহর এসে দখল করে নেবে, শহরের পুঁজি এবং ক্ষমতার কেন্দ্র। এরকম অনেকগুলো আল মাহমুদের কবিতা আছে। হ্যাঁ, চোখ সিরিজ আছে আমার। কবিতা তো ফিরে যাওয়া হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠোনে ছড়ানো জাল, আর বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার খবর। এই যে আমাদের আবহমান বাংলা, এটাই হচ্ছে আল মাহমুদ নতুন ভাবে তৈরি করেছে। আল মাহমুদের বিশেষত্বটা কোথায়? সবাই কিন্তু প্রকৃতির কথা,
নারী মানুষের কথা বলছেন। কিন্তু আল মাহমুদ এর বিশেষত্ব হচ্ছে আমাদের যে স্থানিক সংস্কৃতি, বাংলার যে লোকায়ত সংস্কৃতি, এটার কথা তিনি বলছেন। তিনি এখানকার লোক সংস্কৃতির কথা বলছেন এবং তিনি পুঁজির অর্থে কি বলছেন, আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন। তিনি কিন্তু ফসলের সুষম বন্টনে বিশ্বাসী। তিনি নৃতাত্ত্বিক ভাবে আমি যেটা বলেছি, তিনি অনার্য বাঙালিতে বিশ্বাসী ও এমন একটি সমাজ, শোষণহীন সমাজে তিনি বিশ্বাসী। এজন্য তিনি বারবার বলছেন যে আমাদের সামাজিক সাম্য প্রয়োজন। এই সাম্যের জন্য এবং প্রতিবাদী ভঙ্গির জন্য তিনি ভিয়েতনামে যখন বোমা পড়ছে প্রতিবাদ করছেন, যখন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন আগ্রাসন হচ্ছে তখন আফগানিস্তান আমার ভালোবাসা আয়োজন করছেন। কাশ্মীরে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি কবিতা লিখছেন, ইরাকে ইংমার্কিনের বিরুদ্ধে তিনি উড়াল কাব্য লিখছেন। এভাবে আমাদের সমকালীন কবিদের মধ্যে দেখবেন যে এরকম বৈশ্বিক চেতনা কিন্তু খুব কম কবির মধ্যে। তিনি সারা বিশ্বের মানুষের, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াচ্ছেন। যেন আসুন আমরা আল মাহমুদকে পাঠ করি, তাহলে বাংলাদেশকে পাঠ করা যাবে। আল মাহমুদ মানে বাংলাদেশের প্রতীত্ব। আল মাহমুদের যে সংস্কৃতি, আল মাহমুদের যে ঐতিহ্য চেতনা, আল মাহমুদের ঐতিহ্য চেতনার মধ্যে কিন্তু বৌদ্ধ ঐতিহ্য আছে, হিন্দু ঐতিহ্য আছে, মুসলিম ঐতিহ্য আছে, এটা মিক্সড আছে আল মাহমুদের মধ্যে। আল মাহমুদের মধ্যে কিন্তু সব ধরনের চেতনা আছে, মার্ক্সবাদী চেতনা আছে, আবার আবু জার গিফারির একটা মানে মুসলিম সাম্যবাদের চেতনাও আছে। তো এইভাবে আল মাহমুদ কিন্তু একদম সাধারণ কবি, অনন্য সাধারণ কবি। আমি তার কয়েকটি লাইন পড়ে শেষ করে দিই।